আচ্ছা, এই ভিডিওটা বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, ঠিক আছে? তো আসলে তোমার মাথায় কি কখনো প্রশ্ন জাগেনি যে একটা তারের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস হয়, তাই না? তখন একটা চুম্বক ক্ষেত্রের তৈরি হয়, তাই তো? কিন্তু একটা লোহার টুকরা, হ্যাঁ, ওইটার ভিতরে কীভাবে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে? কোনো ইলেকট্রন নেই, কিছু নেই, বা কোনো একটা ধরো যে চুম্বকের খণ্ড, ওইটা কীভাবে একটা চুম্বক হয়? ওখানে তো কোনো ইলেকট্রন পাস হয় না। আমি জানি যে কারেন্টেরই আর একটা রূপ হচ্ছে চুম্বক, তাই না? চুম্বক শক্তির আর একটা রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি, বা বিদ্যুৎ বলের আর একটা রূপ হচ্ছে চুম্বক বল। কিন্তু সেক্ষেত্রে এই এই ইসের ভিতরে এই আমাদের একটা লোহার খণ্ড বা যে কোনো একটা চুম্বকের টুকরা, এর ভিতরে কীভাবে চুম্বক ধর্ম আসে, তাই না? আসলে এর ভিতরে কি কোনোভাবে বিদ্যুৎ পাস হচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ আমাদের যখন আমরা আণবিক পর্যায়ে চলে যাব, কোনো একটা বিষয়ের পারমাণবিক পর্যায়ে চলে যাব, তখন কিন্তু আমরা দেখি যে ওর একটা বস্তু বিভিন্ন ধরনের ইলেকট্রন বিন্যাস থাকে, তাই না? অনেক ইলেকট্রন বিন্যাস থাকে। তো এখন আমরা তো ওই স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম, তাই না? যে একটা অরবিটাল, মনে করো এটা একটা অরবিটাল, ওর ভিতরে যদি দুইটা ইলেকট্রন থাকে, তাহলে আর একটা ইলেকট্রন যদি এই দিকে ঘোরে, আর একটা ইলেকট্রনের বিপরীত দিকে ঘুরবে, তাই না? এখন একটা ইলেকট্রন এই দিকে ঘোরার কারণে এর একটা চুম্বক ক্ষেত্র তৈরি করবে অবশ্যই। তাহলে এই চুম্বক ক্ষেত্র এরকম একটা, মনে করো, তো ওইটা একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, অর্থাৎ ওইটা একটা টাইনি চুম্বকে পরিণত হবে। এটা নর্থ পোল ধরো, এটা সাউথ পোল, তো ওইটুকু অংশ মনে করো যে একটা চুম্বক, তাই না? তাহলে ওই জিনিসটাকে আবার এদিক বরাবর যখন একটা ইলেকট্রন ঘোরে, তখন এদিক বরাবর আরেকটা চুম্বক থাকে, এটা নর্থ পোল আর সাউথ পোল। তাহলে এই চুম্বক আর এই চুম্বক কাটাকাটি করে দেয়। তাহলে যখন একটা পরমাণুর অরবিটালের দুইটা ইলেকট্রনই ফিল আপ থাকে, তখন কিন্তু ওই পরমাণুর নেট ম্যাগনেটিক মোমেন্ট জিরো হয়, অর্থাৎ ওই পরমাণুটা কোনো, মানে ওই অংশের কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকে না, অর্থাৎ ওইটা কোনো চুম্বক থাকে না। কিন্তু এমন অনেক পরমাণু আছে না, যার পরমাণু শেষ কক্ষপথে একটা বিজোড় ইলেকট্রন থাকে। যেমন আমাদের ডি অরবিটালের যেসব বিজোড় ইলেকট্রন থাকে, যেসব মানে ডি ব্লক যে মৌলগুলো, সবগুলোরই তো ডি অরবিটাল অপূর্ণ ইলেকট্রন থাকে, তাই না? বা একটা করে বিজোড় ইলেকট্রন থাকে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী হবে? ধরো যে একটা ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন, মনে করো একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, এরকম একটা ইলেকট্রন আছে, তখন কী হবে? তখন তো শুধুমাত্র একটা ইলেকট্রন, তখন কী হবে? তখন একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হবে, একটা টাইনি ম্যাগনেট তৈরি হবে, এটা নর্থ পোল আর এটা সাউথ পোল, একটা টাইনি ম্যাগনেট ক্রিয়েট হচ্ছে, তাই না? এখন ধরো যে আয়রনের কথা চিন্তা করো। মনে করো যে আয়রনের শেষ কক্ষপথে মনে করো যে ডি অরবিটালে এরকম চারটা ফাঁকা ইলেকট্রন থাকে, বা চারটা বিজোড় ইলেকট্রন থাকে। চারটা বিজোড় ইলেকট্রনের চারটা টাইনি ম্যাগনেট ক্রিয়েট করবে না, আর বিজোড় ইলেকট্রনগুলোর ঘূর্ণনের দিক তো একই। তাহলে এই চুম্বক ক্ষেত্রের দিকগুলোতে, এই চুম্বকের টাইনি ম্যাগনেটের চুম্বকের দিকগুলোতে একই হবে। তাহলে একটা আয়রনের অ্যাটমে চারটা বিজোড় ইলেকট্রন মিলে এরকম চারটা চুম্বক তৈরি করবে না? আর চারটা চুম্বকের দিক যদি একই হয়, তাহলে এই চারটা চুম্বককে একটা চুম্বক হিসাবেই তো দেখা যায়, তাই না? একটা বড় চুম্বক, এই চারটা চুম্বক মিলে একটা বড় চুম্বক ক্রিয়েট করবে। তাহলে মনে করো যে একটা আয়রনের একটা সিঙ্গেল পরমাণু একটা চুম্বকের মতো আচরণ করে, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, একটা লোহার কাছে আর একটা লোহা যদি তুমি নিয়ে যাও, তাহলে কি সেটা জীবনে আকর্ষণ করে? সেটা তো কখনোই আকর্ষণ করে না, তাই না? তাহলে সেক্ষেত্রে কীভাবে হয়, তাই না? তাহলে যদি একটা আয়রনের একটা পরমাণু যদি একটা চুম্বক হয়, হ্যাঁ, তাহলে আয়রন টোটালটা মিলে একটা বড় চুম্বক কেন হয় না, তাই না? এটা একটা কোশ্চেন। তাহলে দেখো, আয়রনের কথা বাদ দাও, মনে করো অন্য একটা পরমাণু, মনে করো টাইটেনিয়াম, ঠিক আছে? টাইটেনিয়ামে তো বিজোড় ইলেকট্রন আছে, তাই না? তাহলে বিজোড় ইলেকট্রনগুলো এইভাবে একটা টাইনি চুম্বক ক্রিয়েট করবে। টাইটেনিয়ামের একটা পরমাণু এরকম টাইনি ইলেকট্রন তৈরি করবে, তাই না? তাহলে মনে করো যে এটা নর্থ পোল, সাউথ পোল, হ্যাঁ, এরকম অনেক টাইনি ম্যাগনেট ক্রিয়েট হওয়ার কথা না একটা টাইটেনিয়াম পরমাণুর মধ্যে, তাই না? এখন এইভাবে নর্থ পোল সাউথ পোল দেখানোটা আসলে কষ্ট। আসলে এই মনে করো এইভাবে দেখাচ্ছি, তাই না? এই যে এইভাবে, এটা এদিকে চিনের মাথার দিকে সাউথ পোল, এদিকে নর্থ পোল, এটা প্রত্যেকটা এক একটা টাইনি ম্যাগনেট, ঠিক আছে? মনে করো এক একটা পরমাণু, সবার একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, তাই না? এখন কথাটা হচ্ছে যে এরা যদি এইভাবে থাকে, তাহলে তো একটা চুম্বক হওয়ার কথা, তাই না? আসলে এরা এইভাবে থাকে না। দেখো, ওরা কিন্তু মনে করো এটা যদি একটা
বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ একটা, মনে করো টাইটানিয়াম, এটা একটা টোটাল একটা টাইটানিয়ামের খণ্ড, তাহলে এর ভিতরে পরমাণুগুলো কীভাবে থাকে মেনলি, এই যে এইভাবে থাকে, বুঝছো? এটা এমনভাবে থাকে, হ্যাঁ, যে এরা এরা প্রত্যেকটা নিট চুম্বকের মান 0 হয়, ঠিক আছে? মনে করো একটা চুম্বক এরকম থাকলে আর একটা চুম্বক এটা 0 করার জন্য এরকমভাবে থাকে, ঠিক আছে? বা সবগুলো মিলে 0 হয়ে যায় চুম্বক, হ্যাঁ, চুম্বকের যে নিট চুম্বকের যে মান সেটা 0 হয়ে যায়। এই কারণে একটা বড় খণ্ডে, একটা বড় টুকরাই, কোনো একটা কোনো একটা মনে করো ধাতুর বড় একটা টুকরা কখনোই বিজোড় ইলেকট্রনের ভিতরে একটা পরমাণুতে থাকলেও ওইটার সবগুলো পরমাণু এমনভাবে থাকে যেন ও টোটাল জিনিসটার চুম্বক ক্ষেত্র, কোনো নিট চুম্বক ক্ষেত্র থাকে না, অর্থাৎ টোটাল ম্যাগনেটিক মোমেন্ট 0 হয়। একটা পরমাণুর ম্যাগনেটিক মোমেন্ট থাকলেও টোটাল পরমাণুগুলোর মানে টোটাল মিলে কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকে না, এই কারণে নিট ম্যাগনেটিক মোমেন্ট 0 হয়, ঠিক আছে? এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিজম এই তিনটা আমরা এখন ইজিলি বুঝে যাবো, বুঝছো? জাস্ট এই জিনিসটা বুঝে থাকলে। হ্যাঁ, এখন আমরা প্রথমে দেখি প্যারাম্যাগনেটিক। দেখো, প্যারাম্যাগনেটিক পদার্থের মেন, আমরা তো কেমিস্ট্রিতে পড়ছি যে প্যারাম্যাগনেটিক পদার্থের মেন জিনিসটা কি, যে ওইটা চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকৃষ্ট হয় বা চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। হ্যাঁ, এবং কেন হয়? আমরা তো এই যে বলছি প্যারাম্যাগনেটিক হতে হলে অবশ্যই ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকতে হবে, তাই না? তো এখন দেখো, এই বিজোড় ইলেকট্রন থাকার কারণে, হ্যাঁ, বিজোড় ইলেকট্রন থাকার কারণে মনে করো একটা প্যারাম্যাগনেটিক পদার্থ এরকম, মানে বিজোড় ইলেকট্রন আছে, তার মানে ওই পরমাণু, ওই প্যারাম্যাগনেটিক পদার্থের পরমাণুর একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট আছে। ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে চুম্বক ভ্রামক, আমি বাংলা ইংলিশে বলতেছি আর কি। হ্যাঁ, এরকম ম্যাগনেটিক মোমেন্ট আছে, তাই তো? তো প্রত্যেকটা আলাদা আলাদা পরমাণুর এরকম, মনে করেন এটা একটা প্যারাম্যাগনেটিক পদার্থ, যে কোনো একটা প্যারাম্যাগনেটিক পদার্থ, হ্যাঁ, এরকম নিট ম্যাগনেটিক মোমেন্ট আছে, বাট টোটাল ম্যাগনেটিক মোমেন্টটা 0, এটা আলাদা আলাদাভাবে এরকমভাবে আছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র আনো, হ্যাঁ, এর চারপাশে যদি একটা চুম্বক ক্ষেত্র আনো, এই দিক থেকে একটা চুম্বক ক্ষেত্র যদি দাও, তাহলে কী হবে জানো? এইগুলো অ্যালাইন্ড হয়ে যাবে, এইভাবে এগুলো কী হবে? এরকম অ্যালাইন্ড হয়ে যাবে, এই চুম্বক ক্ষেত্রের মতো করে অ্যালাইন্ড হবে, ঠিক আছে? এই চুম্বক ক্ষেত্রের দিক যে দিকে আসে, হ্যাঁ, এদিকে বাহ্যিক চুম্বক ক্ষেত্র, এটা মানে এই যে এটা আর কি, এটা আর এটা সেম, হ্যাঁ, এর মতো করে অ্যালাইন্ড হবে। হ্যাঁ, এই পরমাণুর যেই এই পদার্থের যেই পরমাণুগুলো আছে সব এইরকমভাবে অ্যালাইন্ড হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনের স্পিনগুলো সব একদিকে হয়ে যাবে। হ্যাঁ, বিজোড় ইলেকট্রনের স্পিনগুলো মানে পরমাণুগুলো, ম্যাগনেটগুলো মনে করো এরকম ভিন্ন দিকে ছিল, আলাদা আলাদা দিকে করে ছিল। হ্যাঁ, এখন ম্যাগনেটগুলো উল্টায় পাল্টায় সব সেম দিকে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এই কারণে দেখো, তাহলে এই জিনিসটা তো এইদিকে নর্থ পোল আর এদিকে সাউথ পোল, নর্থের থেকে সাউথের দিকে বলরেখাগুলো যায় ভালো করে জানো, এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, তাই তো? এটা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র, হচ্ছে এইটা, ঠিক আছে? আর এই যে পরমাণু তো এদিক বরাবর অ্যালাইন্ড হয়ে গেল এর মতো করে, তাই না? তাহলে এদিক বরাবরও তাহলে এর নর্থ পোল, অর্থাৎ এদিক থেকে এদিকে যাচ্ছে তাহলে এর এদিকে সাউথ পোল। তাহলে দেখো তো, বাহ্যিক চুম্বক ক্ষেত্রের সাউথ পোল আর এর নর্থ পোল পাশাপাশি হয়ে গেছে কিনা? তাহলে নর্থ আর সাউথ পোলে কী করবে? আকর্ষণ। এই কারণে এখানে প্যারাম্যাগনেটিক পদার্থে এটা আকর্ষিত হয়, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক পদার্থ এভাবে কাজ করে। হ্যাঁ, এবার আসি হচ্ছে ধরো যে ডায়াম্যাগনেটিক পদার্থ। ডায়াম্যাগনেটিক পদার্থ ডায়াম্যাগনেটিক পদার্থ কীভাবে বিকর্ষিত হয় চুম্বক ক্ষেত্র, ভালোভাবেই জানো। ডায়াম্যাগনেটিক পদার্থ বিপরীতভাবে বিকর্ষিত। ডায়াম্যাগনেটিক পদার্থগুলো কী বলো তো? যেই পদার্থগুলো ওই যে কি অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, হ্যাঁ, এগুলো কি ডায়াম্যাগনেটিক। মনে করো যে এরকম আছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে অরবিটাল, লাস্টের ছেলের ইলেকট্রন বা সবগুলো ইলেকট্রন এইভাবে অরবিটাল ফিল আপ করা আছে। তা এক্ষেত্রে তাহলে তো এর চুম্বক এর তো ম্যাগনেটিক মোমেন্ট টোটাল 0, অর্থাৎ একটা পরমাণুর ম্যাগনেটিক মোমেন্ট 0, তো সবগুলো পরমাণুর মিলেও তো ম্যাগনেটিক মোমেন্ট 0, অর্থাৎ ওই পরমাণুটার টোটাল ম্যাগনেটিক মোমেন্ট তো 0ই। তাহলে বাহ্যিক চুম্বক ক্ষেত্র যদি আমি ওই পদার্থের ভিতরে আনি, তাই না, ওই পদার্থকে যদি আমি বাহ্যিক চুম্বক ক্ষেত্র দেই, তাহলে ওই পদার্থের কি কোনো চুম্বক ক্ষেত্র ওর ভিতর হওয়ার কথা? তাই না, হওয়ার তো কথা না। তাহলে ওটা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত কেন হয়? এটা হচ্ছে কোশ্চেন। এর কারণ হচ্ছে এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের ভিতরে তুমি দাও, তাহলে এর ইলেকট্রনের যে কৌণিক গতি, বুঝেছো? একটা ইলেকট্রন এইভাবে যাচ্ছিল,
আর আরেকটা ইলেকট্রন এইভাবে যাচ্ছিলো, এদের কৌণিক গতির মধ্যে হেরফের হয়, ঠিক আছে। এমনভাবে হেরফের হয় যে এরা এই চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, মনে করো যে এটার গতি কমে গেল, এটার গতি বেড়ে গেল, তখন এদের মধ্যে চুম্বক একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়। এই ম্যাগনেটিক মোমেন্ট এমনভাবে ক্রিয়েট হয় যে এর বিপরীত দিকে ক্রিয়েট হয়, ঠিক আছে, যে এরকমভাবে হয়। তাহলে এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল। হ্যাঁ, তাহলে যেদিক বরাবর আর এর বিপরীত দিকে ক্রিয়েট হয়ে গেছে, তার মানে এদিকে সাউথ পোল, এদিকে নর্থ পোল, তাই তো এইভাবে ক্রিয়েট হয়ে গেল। কারণ নর্থ থেকে সাউথের দিকে চুম্বক বলরেখা যায়, চুম্বক বলরেখা এভাবে তৈরি হচ্ছে, এভাবে আমি পোলগুলো দিয়ে দিলাম। তাহলে দেখো এই সাউথ পোল আর সাউথ পোল পাশাপাশি হয়ে গেছে না, তুমি এবার বিকর্ষিত করবে, ঠিক আছে। ডায়াম্যাগনেটিক পদার্থ কেন বিকর্ষণ করে? কারণ হচ্ছে যে এর ভিতরে একটা ম্যাগনেটিক মোমেন্ট, এর ভিতরে যে কৌণিক ইলেকট্রনের কৌণিক বেগের চেঞ্জ হয়, ঠিক আছে। ইলেকট্রনের এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কৌণিক বেগের চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ইলেকট্রনের কৌণিক বেগের চেঞ্জ হওয়ার কারণে এদের যে ম্যাগনেটিক মোমেন্ট সেটাও কিন্তু হেরফের হয়ে যায়, অর্থাৎ এর ভিতরে একটা ম্যাগনেটিক মোমেন্টের তৈরি হয়, ঠিক আছে। ওই ম্যাগনেটিক মোমেন্টটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে তৈরি হয়। হ্যাঁ, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে। মানে এই নর্থ পোল সাউথ পোল এমনভাবে থাকে যেন পরস্পর বিকর্ষিত হয়। এভাবে ডায়াম্যাগনেটিক পদার্থ আসলে কাজ করে। এবার আমরা দেখব হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ, তাই না। তাহলে আমরা তো একটা জিনিস দেখলাম যে কোনো একটা ইসের যদি বিজোড় ইলেকট্রন থাকে, হ্যাঁ, তাহলে সেটা কি হবে, বিজোড় ইলেকট্রন যদি থাকে তাহলে ওর পরমাণুগুলো এভাবে এমনভাবে অ্যালাইন করে থাকে যেন টোটাল ম্যাগনেটিক মোমেন্ট জিরো হয়, বাট একটা আলাদা আলাদা পরমাণুর ম্যাগনেটিক মোমেন্ট থাকে। হ্যাঁ, প্রত্যেকটা পরমাণুর আলাদা ম্যাগনেটিক মোমেন্ট থাকে। আর যদি এটা প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে ফেরোম্যাগনেটিক জিনিসটা কি আলাদা। মনে করো আয়রন একটা, আমি যদি বলি আয়রন, কোবাল্ট আর নিকেল, এরা কি ফেরোম্যাগনেটিক। তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থ আসলে কীভাবে প্যারাম্যাগনেটিকের থেকে এমন এদের ডিফারেন্স থাকে, হ্যাঁ, যে এরা চৌম্বক ক্ষেত্র দ্বারা বেশি আকর্ষিত হয়। হ্যাঁ, কী এমন ডিফারেন্স থাকে? মনে করো যে একটা আয়রনের কথা চিন্তা করো, আয়রন কিন্তু ফেরোম্যাগনেটিক, তাই না। মনে করো আয়রন, হ্যাঁ, আয়রনের এই পাশে কিন্তু এই পাশে কিন্তু আয়রনের 4টা বিজোড় ইলেকট্রন আছে, তাই না। একটা পরমাণুরই 4টা বিজোড় ইলেকট্রন আছে আয়রনের। এখন আয়রন কিন্তু একটা প্যারাম্যাগনেটিক। হ্যাঁ, এমন অনেক পরমাণু আছে যার 4টার বেশি বিজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে, বাট ওটা প্যারাম্যাগনেটিক হিসাবে ফেরোম্যাগনেটিক হিসাবে কাজ করে না। আয়রন কিন্তু ফেরোম্যাগনেটিক। হ্যাঁ, তাহলে কী এমন ডিফারেন্স? কারণ হচ্ছে এবার যে জিনিসটার ধারণা সেটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। আমরা এটা কী বুঝবো? ডোমেইনটা কি? মনে করো যে কোনো একটা পরমাণু এরকম আছে, হ্যাঁ, এবার পরমাণুর মনে করো ম্যাগনেটিক মোমেন্ট, তো প্রত্যেকটা পরমাণুর একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, কারণ প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রনের যে স্পিন সেগুলো মিলে, মানে এই স্পিন সব একদিকে, 4টা বিজোড় ইলেকট্রন আছে, মানে ওর 4টা মিলে একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়। আর এইগুলোর ম্যাগনেটিক মোমেন্ট তো জিরো। হ্যাঁ, তাহলে এদের একদিকে একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়। তাহলে প্রত্যেকটা পরমাণুর একটা আলাদা ম্যাগনেটিক মোমেন্ট থাকে, তাই না। এখন পাশাপাশি কিছু মনে করো যে 10⁻10 বা এরকম অনেক 1 কোটি পরমাণু কিন্তু কিছুই না। হ্যাঁ, ওরা মনে করলো যে না, আমরা একদিক হয়ে থাকবো, ঠিক আছে। মনে করো 1 কোটি পরমাণু একদিক হয়ে থাকলো, এরকম আয়রন বাহ্যিক চৌম্বক ক্ষেত্র নেই, তারপরেও ওরা এভাবে একদিক হয়ে থাকলো। হ্যাঁ, এবার আরও 1 কোটি পরমাণু চিন্তা করলো না, আমি এর দিকে থাকবো না, আমি আরেক দিকে থাকবো, এইদিকে থাকলো, ঠিক আছে, এদিকে থাকলো। আরও এই দিক বরাবর কিছু পরমাণু মনে করলো না যে আমি এদিক বরাবর থাকবো। হ্যাঁ, আবার এদিক বরাবর আরও কিছু মনে করলো যে না, আমি এদিক বরাবর থাকবো, ঠিক আছে। এবার আর এদিক বরাবর আরও কিছু মনে করলো যে না, আমি এদিক বরাবর থাকবো, ঠিক আছে। এরা এইভাবে বিন্যস্ত হয়ে গেল, অর্থাৎ আলাদা আলাদা খাপছাড়াভাবে, মনে করো যে খাপছাড়াভাবে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা বিন্যস্ত হয়ে ম্যাগনেটিক মোমেন্ট জিরো করাও যায়, এরকমভাবেও ম্যাগনেটিক মোমেন্ট জিরো করাও যায়। কিন্তু এইভাবে না করে ওরা এইভাবে কেন করে ফেরোম্যাগনেটিক পদার্থগুলো? এর কারণ হচ্ছে এইভাবে করতে ওদের ম্যাগনেটিক যে এনার্জি, মনে করো যে এই পদার্থগুলো, ফেরোম্যাগনেটিক পদার্থগুলোর বিজোড় ইলেকট্রন অনেক বেশি থাকে। হ্যাঁ, এই বিজোড় ইলেকট্রন বেশি থাকার কারণে এদের প্রত্যেকটা আলাদা পরমাণু ম্যাগনেটিক মোমেন্ট অনেক বেশি হয়। কারণ এইভাবে বিক্ষিপ্তভাবে বিন্যস্ত হয়ে এদের ম্যাগনেটিক মোমেন্ট যখন তুমি জিরো করবা, তখন এদের অনেক ম্যাগনেটিক শক্তির অপচয় হবে, ঠিক আছে। ওই শক্তির অপচয় রোধ করতে ওরা এইভাবে বিন্যস্ত, অর্থাৎ যেই প্যারাম্যাগনেটিকের কিন্তু এইভাবে বিন্যস্ত হতেই প্যারাম্যাগনেটিকের কিন্তু এই যে তোমার
পড়ে গেছে। প্যারাম্যাগনেটিকের কিন্তু এইভাবে বিন্যস্ত হতেই তোমার কম শক্তি লাগে, আর ফেরোম্যাগনেটিকের এইভাবে বিন্যস্ত হতে বেশি শক্তি লাগে। এবং এই যে একটা নির্দিষ্ট অঞ্চল, হ্যাঁ, মনে করো অনেক পরমাণু, হ্যাঁ, মনে করো 10,000 কোটি পরমাণু, মনে করলো যে আমি একদিক বরাবর ল্যান্ড হবো, আরেক 10,000 পরমাণু একদিক, মানে এদের কিন্তু আলাদা একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে। এই প্রত্যেকটা পরমাণুর আলাদা ম্যাগনেটিক মোমেন্ট আছে না, এই প্রত্যেকটা পরমাণুর ম্যাগনেটিক মোমেন্ট মিলে এই টোটাল অংশটার একটা আলাদা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়ে গেছে। এই অংশটারও একটা আলাদা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়ে গেছে, এই অংশটারও একটা আলাদা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই টোটাল সবগুলো ম্যাগনেটিক মোমেন্ট এমনভাবে এরা আলাদা এক একটা পরমাণুর মতো আচরণ করে, ঠিক আছে। এক একটা ম্যাগনেটিক মোমেন্ট হলো পরমাণুর মতো আচরণ করে, এরা পরস্পরের এমনভাবে থাকে যেন টোটাল বস্তুটা, টোটাল পদার্থর ম্যাগনেটিক মোমেন্ট জিরো হয়। এই কারণে দেখবা লোহার কোনো নর্মালি কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকে না, অর্থাৎ লোহা কিন্তু প্রথমেই চুম্বক থাকে না, হ্যাঁ, ওরা চুম্বকের সংস্পর্শে আনলে তারপরে ওটা চুম্বকের মতো আচরণ করে, আবার সরাই ফেললে আবার ওই কিন্তু নর্মাল হয়ে যায়, এরকমভাবে আবার অ্যালাইন হয়ে যায়, ঠিক আছে। তো এখন দেখো ডোমেইন জিনিসটা আমরা আরেকটু ভালোভাবে বুঝি, তারপরে ফেরোম্যাগনেটিক জিনিসটা বুঝে আমরা তিনটার কম্পেয়ার করবো, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন ইটা কী বলে ডোমেইন জিনিসটা, আচ্ছা তাহলে এটা হচ্ছে চুম্বক ডোমেইন, ঠিক আছে। এখন দেখো চৌম্বক ডোমেইন জিনিসটা কি। চৌম্বক ডোমেইন হচ্ছে যে ফেরোম্যাগনেটিক পদার্থে, হ্যাঁ, এই যে 10⁻⁻12 থেকে 10⁻⁻8 এত ছোট একটা আয়তনের মধ্যে 10⁻16 থেকে 10⁻19 সংখ্যক পরমাণু, মানে চৌম্বক মোমেন্টওয়ালা পরমাণু বা চৌম্বক ভ্রামকওয়ালা পরমাণু, হ্যাঁ, দ্বিপলগুলো একইভাবে সজ্জিত থাকে। এই যে একটা নির্দিষ্ট ছোট একটা ক্ষুদ্র অংশের মধ্যে অনেক পরমাণু একসাথে এইভাবে একই দিকে একটা টাইনি ম্যাগনেট ক্রিয়েট করে থাকে, ঠিক আছে। এবং ফলে এরা স্বতন্ত্র চুম্বকের আচরণ করে, অর্থাৎ এই টোটাল বড় একটা অঞ্চল এতগুলো পরমাণু একটা সিঙ্গেল চুম্বকের মতো আচরণ করে, হ্যাঁ, ফলে এরা এমন চুম্বক অঞ্চলকে ডোমেইন বলা হয়। এই টোটাল এই অঞ্চলটাকে কি বলা হবে, ডোমেইন বলা হবে। তাহলে এই ডোমেইনগুলো পরস্পর কীভাবে থাকবে, এমনভাবে থাকবে যেন এদের ম্যাগনেটিক মোমেন্ট কী হয়, এই টোটাল পদার্থটার ম্যাগনেটিক মোমেন্ট কী হবে, জিরো হবে, ঠিক আছে। এখন খেয়াল করো, আমি যদি বাইরের থেকে কোনো একটা চুম্বক ক্ষেত্র আনি, তাহলে ওই চুম্বক ক্ষেত্র আনার ফলে এই জিনিসটা কী হবে, এই চুম্বক ক্ষেত্রের দিকে ওটা অ্যালাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। এই চুম্বক ক্ষেত্রের মতো করে এই চুম্বক ক্ষেত্রের দিকে ওইটা অ্যালাইন্ড হয়ে যাবে, অর্থাৎ এই চুম্বক ক্ষেত্রের যে দিক, এই দিক বরাবর ডোমেইনের সব মানে একদম প্যারাম্যাগনেটিকের মতো হবে। কিন্তু এখানে কিন্তু একটা ডোমেইন বড় বড় এক একটা চুম্বক, ঠিক আছে। এই বড় বড় চুম্বক কিন্তু বেশি পরিমাণে ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করে এই জায়গায়, ঠিক আছে। এই কারণে ফেরোম্যাগনেটিকের কী বলে ম্যাগনেটিজম বেশি হয়, ঠিক আছে, ফেরোম্যাগনেটিজম বেশি চুম্বকায়িত হয়, হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে তাহলে এইদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, তাই তো। আর তাহলে এদিক সেম দিকেই তো হয়েছে, তাহলে এইদিকে নর্থ পোল এই চুম্বকটার, এদিকে সাউথ পোল, তাই না। এই টোটাল বড় একটা চুম্বক হয়ে গেছে না, কারণ সবাই তো একই দিকে, সবার ম্যাগনেটিক মোমেন্ট একই দিকে, তাই না। তাহলে সব ম্যাগনেটিক মোমেন্ট যোগ করলে একটা বড় চুম্বক হয়ে যাচ্ছে না, বড় ম্যাগনেটিক মোমেন্টওয়ালা চুম্বক হয়ে যাচ্ছে, তাই তো। আর দিক কোন দিক, এদিক থেকে এইদিকে, তাহলে এইদিকে নর্থ পোল, এইদিকে সাউথ পোল, আর এদিকে নর্থ পোল, তাহলে এ দেখো তো নর্থ আর সাউথ পাশাপাশি আছে কিনা, তাহলে এদিক কী হবে, এরা পরস্পর আকর্ষিত হবে, ঠিক আছে, এদিক বরাবর চলে যাবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিকে চলে যাবে, হ্যাঁ। তাহলে কি এই ফেরোম্যাগনেটিক পদার্থ অনেক প্রবলভাবে আকর্ষিত হয়, ঠিক আছে। ফেরোম্যাগনেটিক পদার্থ কী হয়, অনেক প্রবলভাবে আকর্ষিত হয়। এর আগে প্যারাম্যাগনেটিক পদার্থের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে মনে করো যে প্যারাম্যাগনেটিক তাহলে কি বলো তো, যদি বাহ্যিক চুম্বক ক্ষেত্র যদি এখানে প্যারাম্যাগনেটিক পদার্থে আনি, হ্যাঁ, তাহলে কী হবে বলো তো, এটা অ্যালাইন্ড হয়ে একটা চুম্বকে পরিণত হবে না। ওই যে মনে আছে আমি বলছিলাম যে বাহ্যিক চুম্বক ক্ষেত্র আনলে একটা পদার্থ চুম্বকে পরিণত হয়, এটা বলছিলাম। তাহলে প্যারাম্যাগনেটিক পদার্থ কি বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে একটা চুম্বকে পরিণত, চুম্বকায়িত হতে পারবে। তো বাহ্যিক চুম্বক ক্ষেত্র যদি এইচ হয়, ঠিক আছে, হ্যাঁ, আর এটা যদি আই পরিমাণ ম্যাগনেটিজম লাভ করে, ঠিক আছে, বা চুম্বকত্ব লাভ করে, ঠিক আছে, বা চুম্বকায়িত হয়, ঠিক আছে, তাহলে সাসেপ্টিবিলিটি কি এক্স, অর্থাৎ I/H, তাই না, I/H মানে এই কিন্তু একটা চুম্বকত্ব লাভ করেছে, তাই না, কিন্তু কম লাভ করেছে। প্যারাম্যাগনেটিক পদার্থ তো ফেরোম্যাগনেটিকের মতো অত চুম্বকত্ব লাভ করে না, তাই না, কম পরিমাণে লাভ করে, হ্যাঁ। আবার তাহলে কি এই দুটার অনুপাত অনেক কম হবে না, কিন্তু জিরোর চেয়ে বেশি হবে, তো এটা কিন্তু নেগেটিভ না। আর ডায়াম্যাগনেট, আর এটা একটা ছোটো একটা অংশ, আয়ের মান ছোটো হবে, ঠিক আছে, এখানে I/H তো আয়ের মান ছোটো হবে, কিন্তু আয়ের মান তো জিরোর চেয়ে বড়ো হবে, তাহলে এইচ যাই হোক তাহলে এর মানটা কিন্তু জিরোর চেয়ে বড়ো হবে, তাই না, সাসেপ্টিবিলিটির মান
জিরোর চেয়ে বড় হবে। অর্থাৎ সাসেপ্টিবিলিটি কি, একক বাইরের যেই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড দিলে ওর ভিতর যেই পরিমাণ চুম্বকত্ব হয়, অর্থাৎ চুম্বকত্ব হওয়ার যে পরিমাণ, এটা কম পরিমাণে চুম্বকত্ব লাভ করবে, তাই না? ওইটা বোঝাচ্ছি যে বাট একটা পজিটিভ চুম্বকত্ব লাভ করবে, সাসেপ্টিবিলিটির মান একের চেয়ে বেশি হবে। হ্যাঁ, আর ডায়াম্যাগনেটিক পদার্থের সাসেপ্টিবিলিটি মানে চুম্বকগ্রাহিতা, বুঝেছো? হ্যাঁ, আর ডায়াম্যাগনেটিক পদার্থের চুম্বকগ্রাহিতা কী হবে? ডায়াম্যাগনেটিক পদার্থ দেখো, আমি চুম্বক দিচ্ছিলাম, চুম্বক ক্ষেত্র দিচ্ছি এই দিকে, মানে ও চুম্বকত্ব লাভ করেছে বিপরীত দিকে, তাই না? তাহলে এখানে আয়ের মান নেগেটিভ হবে, ঠিক আছে? আয়ের মান এই এইচের তুলনায় নেগেটিভ হবে, অর্থাৎ এইচ যেদিকে দিচ্ছি, ঠিক আছে, আয়ের মান তার বিপরীত দিকে হচ্ছে, তাই না? তাহলে নেগেটিভ আই বাই এইচ, তার মানে এই এখানে সাসেপ্টিবিলিটির মান জিরোর চেয়ে ছোটো হবে অবশ্যই। হ্যাঁ, আর প্যারাম্যাগনেটিকের আর ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কী হবে বলো তো? ফেরোম্যাগনেটিকের যদি আমি বাহ্যিক চৌম্বক ক্ষেত্র এখানে দিই এইভাবে, তাহলে ডোমেনগুলো কী হবে? সব একদিকে হয়ে যাবে না? ডোমেনের সব ডোমেনের যে টাইনি ম্যাগনেটগুলো, অর্থাৎ ডোমেন মেনলি এরকম হয়, ঠিক আছে? ডোমেনটা একটা নির্দিষ্ট একাই একটা চুম্বক, ঠিক আছে? তাহলে এই চুম্বকটা এরকম হয়ে যাবে না, এই ডোমেনগুলো, তাই তো? এরকম যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা একটা বড় বেশি চুম্বকায়িত হবে না ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে, তাই না? ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে যদি বেশি চুম্বকায়িত হয় একটা পরমাণু, তাই না, তাহলে আয়ের মান অনেক বেশি হবে না? মানে নির্দিষ্ট পরিমাণ এইচ দেওয়ার জন্য অনেক বেশি ফেরোম্যাগনেটিকের জন্য আয়ের মান অনেক বেশি হবে না? অর্থাৎ চুম্বকায়িত অনেক বেশি হবে না? তাহলে আই বাই এইচের মানও অনেক বেশি হবে না? তাহলে সাসেপ্টিবিলিটির মান এক্ষেত্রে অনেক বেশি হবে, জিরোর চেয়ে অনেক বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার চলো আমরা ফেরোম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিকের তুলনা করি। আচ্ছা, এবার দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিকের দেখো আমরা একটা টোটাল চার্ট পাইছি, ঠিক আছে? এখানে দেখো একদম সুন্দরভাবে দেওয়া আছে যে কি ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিকের যেই পার্থক্যগুলো, তাই না? ডায়াম্যাগনেটিক আগে রাখা হয়েছে কারণ ওটা বিকশিত হয়তো, আর প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক একসাথে রাখছি যাতে এগুলো আকর্ষণ করে এই কারণে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন ডায়াম্যাগনেটিক কি মেনলি চুম্বক ক্ষেত্রে যদি তুমি কোনো একটা ডায়াম্যাগনেটিক পদার্থ রাখো, তাই না? চুম্বক ক্ষেত্রে একটা ডায়াম্যাগনেটিক পদার্থ রাখলে সেটা কী হবে? চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে, তাই না? যে ডায়াম্যাগনেটিক পদার্থ রাখছে চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে একটা তৈরি করছে, চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে, এটা কিন্তু খুব বেশি বিকর্ষিত হবে না, তাই না? কারণ হচ্ছে যে এখানে যে ম্যাগনেটিক মোমেন্টের যে চেঞ্জ হয়েছে গতির কারণে, ঠিক আছে, এটা যে গতিটা চেঞ্জ করতেছে একটা জোড় ইলেকট্রনের, ঠিক আছে, ওই কারণে এদের মধ্যে গতির পার্থক্যের কারণে একটা হালকা বিপরীত দিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে এটা কিন্তু হালকা পরিমাণে বিকর্ষিত হয়, ডায়াম্যাগনেটিকের জন্য হালকা বিকর্ষিত হয়। হ্যাঁ, আকর্ষিত তো হয় না, বরং হালকা বিকর্ষিত হয়, আর কারণ এদের ইলেকট্রন ভরা থাকে। হ্যাঁ, আর প্যারাম্যাগনেটিকের কী হয়? চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকৃষ্ট হয়, কারণ বিজোড় ইলেকট্রন থাকে। হ্যাঁ, ও আর এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে মনে করো যে প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিকের মেন পার্থক্যটা কী? দেখো, প্যারাম্যাগনেটিক পদার্থ দিয়ে কখনোই কিন্তু পার্মানেন্ট চুম্বক তৈরি করা সম্ভব না। হ্যাঁ, কিন্তু ফেরোম্যাগনেটিক পদার্থ অর্থাৎ আয়রন, কোবাল্ট, নিকেল, হ্যাঁ, এগুলা দিয়ে কী করা যাবে জানো? এইগুলার কিন্তু ওই যে হিস্টেরিসিস লুপ পড়ছি আমরা, হ্যাঁ, বা ওই যে অনেক কিছু পড়ছি, হ্যাঁ, ওই সব আগেরগুলো, হ্যাঁ, যে চুম্বক ধারণ ক্ষমতা বা তোমার ওই যে নিগ্রহ সহনশীলতা, এগুলো কিন্তু সব ফেরোম্যাগনেটিকের ধর্ম। হ্যাঁ, ফেরোম্যাগনেটিক পদার্থ বেশি পরিমাণে চুম্বকায়িত হয় না, আয়ের মান অনেক বেশি হয় না, এই কারণে ওই হিস্টেরিসিস লুপটা ওইভাবে হয়। হ্যাঁ, আয়ের মান অনেক বেশি পরিমাণে চুম্বকায়িত হয়ে দেন ওইখানে তোমার স্যাচুরেটেড বা তোমার সম্পৃক্ত হয়, তাই না? এই কারণে কিন্তু এখানে আমরা ওই হিস্টেরেসিস লুপ, হ্যাঁ, তারপরে তোমার কি বলে চৌম্বক ধারকত্ব, হ্যাঁ, এইগুলা কিন্তু সব কি তোমার সব ফেরোম্যাগনেটিকের ধর্ম। হ্যাঁ, আর আমরা আগের যেই ধর্মগুলো পড়ছি কী বলে হিস্টেরেসিস লুপ টুপ এগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু ডায়াম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিকের ধর্ম না। হ্যাঁ, প্যারাম্যাগনেটিক জাস্ট কী হয়, প্যারাম্যাগনেটিকে ওই চুম্বক ক্ষেত্রের উপর রাখলে এটা জাস্ট হালকা একটু চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, এই, ঠিক আছে? আর আর ফেরোম্যাগনেটিকের অনেক কিছু হয়, ওই অনেক বেশি চুম্বকত্ব লাভ করে, ইনফ্যাক্ট চুম্বক ক্ষেত্র সরাই ফেললেও এটা কি হয়, হালকা একটু চুম্বক থেকেই যায়। হ্যাঁ, যাই হোক, এখন দেখো 2 নম্বরটা কি, যে ডায়াম্যাগনেটিক কঠিন তরল বায়বীয় হতে পারবে, ঠিক আছে? প্যারাম্যাগনেটিকও কঠিন তরল বায়বীয় হতে পারবে, অর্থাৎ এই প্যারাম্যাগনেটিক তরলও হয়। হ্যাঁ, উদাহরণটা আমার ঠিক খেয়াল নেই, বাট মনে ছিল, বাট এখন হঠাৎ মনে নাই। এখন এই প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক এরা তরল হতে পারে, কিন্তু দেখ ফেরোম্যাগনেটিক কঠিন বাদে আর কিছু হবে না, ঠিক আছে? কারণ ফেরোম্যাগনেটিক একটা স্ট্রং একটা ম্যাগনেট ক্রিয়েট করে। হ্যাঁ, এটা
ইনফ্যাক্ট বায়বীয় তো হতেই পারবে না, এটা কঠিন এবং স্ফটিক আকার বাদে কিছু হতে পারবে না ফেরোম্যাগনেটিক। হ্যাঁ, আর ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এটা কঠিন তরল বায়বীয় দুইটাই হতে পারবে। চুম্বক ধারকত্ব ধর্ম কি বলছি যে এর হিস্টেরিসিস ধর্মই নেই এই দুটোর, প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিকের, শুধুমাত্র ফেরোম্যাগনেটিকের আছে, কারণ ফেরোম্যাগনেটিকের অনেক বেশি স্ট্রং চুম্বক কে পরিণত হতে পারে, অনেক বেশি ওর চুম্বক ক্ষমতাও অনেক বেশি, ঠিক আছে, এই কারণে ও এটা হিস্টেরিসিস লুপ তৈরি করতে পারবে, অর্থাৎ এটা চুম্বক, এটা 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 বলা হয়, এটা ম্যাগনেটিক ব্রেন বলা হয়। হ্যাঁ, মানে এটা একটা চুম্বকের এই জিনিসটা কাজে লাগে। আমরা অনেক কিছু আমার মোবাইল ফোনের ভিতরে অনেক কিছু কিন্তু এই জিনিসটা কাজে লাগে, অনেক কিছু করছি। হ্যাঁ, এগুলো কিন্তু সব ফেরোম্যাগনেটিক পদার্থের মানে ধর্ম। হ্যাঁ, তাহলে চুম্বক ধারকত্বের ধর্ম কিন্তু তোমার শুধুমাত্র ফেরোম্যাগনেটিকের আছে। হ্যাঁ, চুম্বক ধারকত্ব মানে কি বলো তো, মানে কোনো একটা জিনিসকে যদি তুমি চুম্বক ক্ষেত্র দ্বারা ওইটা কিন্তু ম্যাগনেটাইজড করো, হ্যাঁ, ওইটা কিন্তু কেবলমাত্র ফেরোম্যাগনেটিকই, চুম্বক ক্ষেত্র সরানোর পরেও ওইটা ম্যাগনেট থাকবে। হ্যাঁ, কিছু পরিমাণ ম্যাগনেট থাকবে। আর যদি প্যারাম্যাগনেটিকের কথা চিন্তা করো, তাহলে ওই বাইরের চুম্বক ক্ষেত্র দিলে এটা ম্যাগনেট হবে ঠিকই, চুম্বক ক্ষেত্র সরাই ফেললে ওটা ম্যাগনেট চলে যাবে। হ্যাঁ, কিন্তু যদি ফেরোম্যাগনেটিকের কথা চিন্তা করো, তাহলে বাইরের চুম্বক ক্ষেত্র দ্বারা ওটা ম্যাগনেটাইজ করার পরেও যদি চুম্বক ক্ষেত্র সরাই ফেলো, তাও ওইটা কিছু পরিমাণে ম্যাগনেট থাকে, ওই যে আমরা হিস্টেরিসিস লুপ থেকে দেখছিলাম, তাই না? তাহলে ফেরোম্যাগনেটিকের চুম্বক ধারকত্ব, তাহলে চুম্বক ধারকত্ব ধর্মটা কি, যে চুম্বক ধারণ করতে পারে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে ওইটা কিছু পরিমাণে চুম্বক ধর্ম ওটা রেখে দেয়, ঠিক আছে, অর্থাৎ কিছু পরিমাণে ওটা চুম্বক ক্ষেত্র সরাই ফেললো, বাহ্যিক চুম্বক ক্ষেত্র সরাই ফেললে নিজেই হালকা চুম্বকটাও হয়েই থাকে। ওটা এই ধর্মটা কেবলমাত্র চুম্বক ধারণ করার ধর্ম কেবলমাত্র ফেরোম্যাগনেটিকেরই আছে। হ্যাঁ, এবার দেখো কুড়িবিন্দু নেই, এই দুইটার কুড়িবিন্দু নেই, এটার কুড়িবিন্দু আছে। হ্যাঁ, কুড়িবিন্দুটা কি সেটা আমি এই ভিডিওর লাস্টে বলতেছি, ঠিক আছে, বাট আমরা দাঁড়াও এই প্যারাম্যাগনেটিক আর এই টোটাল জিনিসটা আগে শেষ করে নিই। হ্যাঁ, এগুলো ইজি আছে। দেখো চৌম্বকগ্রাহিতা বা প্রবণতা, সাসসেপ্টিবিলিটি মনে আছে বলছিলাম, সাসসেপ্টিবিলিটি এডে ডায়াম্যাগনেটিকের 0 থেকে ছোটো, ঠিক আছে, আর কারণ এটাকে বিকর্ষিত করে, অর্থাৎ নেগেটিভভাবে ম্যাগনেটাইজড হয়, তাই না, এই কারণে I/H এর মান নেগেটিভ হয়, তাহলে 0 থেকে ছোটো হয় ডায়াম্যাগনেটিকের মান, আয়ের মান নেগেটিভ হয়ে যাচ্ছে, I/H এর মান তো নেগেটিভ হবে। আর এটা আয়ের মান হালকা একটু লাভ করে তো প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে, অর্থাৎ হালকা একটু ম্যাগনেটাইজড হয়, এই কারণে I/H এর মান হালকা একটু পজিটিভ হয়। আর ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে আয়ের মান অনেক বেশি হয়, এই কারণে সাসসেপ্টিবিলিটি 0 চেয়ে অনেক বেশি। হিস্টেরিসিস ধর্ম কার আছে বলো? হিস্টেরিসিস ধর্ম কেবলমাত্র ফেরোম্যাগনেটিকের আছে, ঠিক আছে, ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিকের নেই। এবার দেখো চুম্বক প্রবেশ্যতা, দেখো চুম্বক প্রবেশ্যতার এই যে এটা কি বলে, সাসসেপ্টিবিলিটি। হ্যাঁ, চুম্বক প্রবেশ্যতা আর সাসসেপ্টিবিলিটি এই দুইটা অনেকটা প্রায় সেম। হ্যাঁ, এটা একটা হচ্ছে B/H আর একটা হচ্ছে তোমার হচ্ছে I/H, ঠিক আছে, এটা হচ্ছে I/H, এটা হচ্ছে B/H। I আর B অনেকটা সিমিলার অর্থ বহন করে, আমি আগে বলছিলাম না? হ্যাঁ, বাট এটা কিন্তু এদের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, এই কারণে দেখো এটা কিন্তু এটা সেম, ঠিক আছে, এটা 0 হচ্ছে ছোটো, এটা 1-এর চেয়ে ছোটো, আর এটা 0-র চেয়ে বড়ো, এটা 1-এর চেয়ে বড়ো, এটা জাস্ট ওইটা 0 জায়গায় এটা মানে ওইটা 0-র সাথে আর এটা 1-এর সাথে, হ্যাঁ সেম। চুম্বকগ্রাহিতা ওইটার মানে ওর যে কারণে চুম্বকগ্রাহিতা 0-র চেয়ে ছোটো হয়, এর সেম কারণে 1-এর চেয়ে ছোটো হয়। হ্যাঁ, এই দুইটা সেম, শুধু মনে রাখবো চুম্বক প্রবেশ্যতা এর 1-এর চেয়ে ছোটো হবে, আর চুম্বকগ্রাহিতার 1-এর চেয়ে 0-র চেয়ে ছোটো হবে, ঠিক আছে, আর বাকিগুলো এটা 1-এর চেয়ে বড়ো আর এটা 1-এর চেয়ে অনেক বেশি বড়ো। হ্যাঁ, এটা অনেক বেশি 70-80 বা এরকম হতে পারে, পারমিয়াবিলিটি অনেক বেশি হয় ফেরোম্যাগনেটিকের। হ্যাঁ, আর এটা মৃদু হয়, আর এটা 1-এর চেয়ে অনেক ছোটো হয়, নেগেটিভ, মানে নেগেটিভ হয় না তো 0 হচ্ছে বড়ো হতে পারে, বা এটা মনে হয় প্রবেশ্যতা তো নেগেটিভ হয় না আসলে। হ্যাঁ, এবার চৌম্বকগ্রাহিতা তাপমাত্রার উপর নির্ভর করে না, অর্থাৎ এই যে সাসসেপ্টিবিলিটির মান, হ্যাঁ, এটা কিন্তু ডায়াম্যাগনেটিকের তাপমাত্রার উপর নির্ভর করবে না। হ্যাঁ, কারণ ডায়াম্যাগনেটিকে তুমি তাপমাত্রা যতই বাড়াও বা তাপমাত্রা যতই কমাও, হ্যাঁ, ওইটা কিন্তু তোমার ওই যেহেতু এটা কেবলমাত্র গতির ভিন্নতার কারণে একটা বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। হ্যাঁ, এই কারণে কিন্তু এটার তাপমাত্রা আসলে ম্যাটার করে না। হ্যাঁ, কিন্তু দেখো
প্যারাম্যাগনেটিক পদার্থে কিন্তু নির্ভর করেন। প্যারাম্যাগনেটিক পদার্থের তাপমাত্রা বাড়িয়ে দিলে অনুপরমাণুগুলো কম্পিত হতে অ্যালাইন্ড হতে বেশি ঝামেলা করে। এই কারণে সাসেপ্টিবিলিটি তাপমাত্রার ব্যস্তানুপাত হয়। তাপমাত্রা বাড়ে গেলে কিন্তু সাসেপ্টিবিলিটি কমে যাবে, অর্থাৎ কম পরিমাণে ম্যাগনেটাইজড হবে, কম পরিমাণে চুম্বকে পরিণত হবে। সেম এটাও কিন্তু সেম, তাপমাত্রা বেড়ে গেলে কম পরিমাণে চুম্বকে পরিণত হবে। তাপমাত্রার উপর সাসেপ্টিবিলিটি নির্ভর করে, হ্যাঁ, বা চুম্বকগ্রাহিতা নির্ভর করে। এবার চুম্বক অপসারণ করলে চুম্বকত্ব হারায়, স্বাভাবিক। শুধুমাত্র ফেরোম্যাগনেটিক বাদে কারো চুম্বক ধারকত্ব আছে? নেই, ঠিক আছে। তাহলে চুম্বক অপসারণ যদি আমি মানে চুম্বক ক্ষেত্র দিয়ে ওটা ম্যাগনেটকে পরিণত করেছি, এবার চুম্বক ক্ষেত্র সরাই ফেললে কেবলমাত্র ফেরোম্যাগনেটিক পদার্থ ম্যাগনেটিজম কিছু থাকবে, ঠিক আছে, চুম্বকত্ব কিছু থাকবে, হ্যাঁ। আর ফেরোম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক দুটোরই চুম্বকত্ব হারাই যাবে, হ্যাঁ, ওইটা আবার আগের মতো হয়ে যাবে। চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে প্রবলতর হতে দুর্বলতর অংশের দিকে যায়, এর মানে হচ্ছে আকর্ষিত হয়, বিকর্ষিত হয়, ঠিক আছে। মানে কঠিন মানে কী বলে, সবল অংশ থেকে দুর্বল অংশ যাবে, মানে এখানে আকর্ষিত হবে, ঠিক আছে। দুর্বল, আর এটা মনে রাখবে, এই দুটো দুর্বল অংশ থেকে সবলের দিকে যাবে, মানে এরা আকর্ষিত হয় আর এর কী হয়, বিকর্ষিত হয়, হ্যাঁ। এবার দেখো সবল থেকে দুর্বলের দিকে যাচ্ছে। এবার চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে চুম্বক কায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বককে কত লাভ করে। দেখো চুম্বক ক্ষেত্রে যদি স্থাপন করি তাহলে ডায়াম্যাগনেটিক পদার্থ কী হয়, চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে চুম্বকত্ব লাভ করে। এই যে দেখো ডায়াম্যাগনেটিক পদার্থ চুম্বক ক্ষেত্র যেদিকে তার বিপরীত দিকে চুম্বকত্ব লাভ করেছে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে। আর প্যারাম্যাগনেটিক কী করে হয়েছে, যে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে চুম্বক ক্ষেত্রের দিকে, এই দেখো চুম্বক ক্ষেত্র এদিকে স্থাপন করছিলাম, এদিকে চুম্বক ক্ষেত্র স্থাপন করছিলাম, এই চুম্বক ক্ষেত্রের দিকে, এদিকে চুম্বক ক্ষেত্র, এদিকে চুম্বক, এই ক্ষেত্রটা এদিকে, চুম্বক ক্ষেত্রের দিকে চুম্বক ক্ষেত্র লাভ করবে, ঠিক আছে। ফেরোম্যাগনেটিকের সেম, চুম্বক ক্ষেত্রের দিকে এর পার্থক্যটা চুম্বক ক্ষেত্রের দিকে অনেক শক্তিশালী চুম্বকত্ব লাভ করবে, আর এটা চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করবে, ঠিক আছে। এই ছিল আজকের প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক একদম বিস্তারিত আলোচনা, ঠিক আছে। এখন আই হোপ এই জিনিসগুলো যদি তুমি জাস্ট কোনো মতে একটু বুঝে থাকো, ঠিক আছে, তারপরে পড়ার সময় এটা অনেক কাজে লাগবে, অনেক সুন্দর মাথায় ঢুকবে। বাট পরে যদি একবারে এত আসলে পড়তে যাইতে আসলে অনেক ঝামেলায় পড়তে, এই কারণে আমার মনে হয় কি যে এইগুলো আসলে আউট অফ সিলেবাসের, এইগুলো যদি একটু ধারণা না থাকে তাহলে পরে পড়াই হয় না, বুঝছো। এই কারণে এই জিনিসগুলো একটু জাস্ট আমি অনেক ব্যাখ্যা করলাম যাতে তোমার এই জিনিসটা মাথায় ধরে, হ্যাঁ। জাস্ট এই জিনিসগুলো তোমার এখন মুখস্থ করা লাগবে না, জাস্ট তুমি জাস্ট বোঝো, হ্যাঁ, যে কিসের জন্য কি হচ্ছে। এরপরে আমরা আর জাস্ট একটা ক্লাস নিলে মনে হয়ে যাবে, কারণ আমরা এরপরে ভূচম্বকত্ব পড়বো, তার আগে মানে অ্যান্টি ফেরোম্যাগনেটিজমটা একটু দেখাবো, এরপরে শেষ। কুড়িবিন্দু কি, এটা আমি আর কি বলতে আমরা ভুলে গেছিলাম, ভিডিওটা শেষ করে ফেলছিলাম। তো যাই হোক, কুড়িবিন্দুটা মেনলি কি, যে মানে আমি কি বলছি, যে ফেরোম্যাগনেটিক পদার্থ তাপমাত্রা যদি আমি বাড়াই, ঠিক আছে, টেম্পারেচার যদি বাড়াই, তাহলে ওর চুম্বকত্ব বা চুম্বকে পরিণত হওয়ার যে ক্ষমতা ওটা কমতে থাকে, হ্যাঁ। তাপমাত্রা বাড়াতে বাড়তে এমন একটা পর্যায়ে যায় যে ওইটা আর ফেরোম্যাগনেটিক পদার্থই থাকে না, হ্যাঁ, ওইটা একটা প্যারাম্যাগনেটিক পদার্থ হয়ে যায়, ফেরোম্যাগনেটিক পদার্থ আর থাকেই না, হ্যাঁ, ওর ডোমেইন নষ্ট হয়ে যায়, হ্যাঁ। ওই অবস্থাটাকে বা ওই টেম্পারেচারটাই মেনলি 20 পয়েন্ট বা 20 টেম্পারেচার, ঠিক আছে। তাহলে যে তাপমাত্রা অতিক্রম করার পর ফেরোম্যাগনেটিক পদার্থ প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হয়, ঠিক আছে, ওইটা হচ্ছে তোমার 20 টেম্পারেচার, ঠিক আছে। ওটাকে কী বলা হবে, 20 টেম্পারেচার। আচ্ছা দেখো, তাহলে এই যে এখানে আমি লিখে রাখছি, এটা যে তাপমাত্রা অতিক্রম করার পর ফেরোম্যাগনেটিক পদার্থ চুম্বকত্ব হারায় প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হয়, সেটা হচ্ছে 20 বিন্দু, ঠিক আছে। আর লোহার 20 টেম্পারেচার কত, 1043 ডিগ্রি, হ্যাঁ। আর এই তাপমাত্রায়, আচ্ছা এই জিনিসটা তো হয়তো বুঝবা না, এই তাপমাত্রায় ফেরোম্যাগনেটিক পদার্থের বিনিময় যুগলায়ন ঘটে, ঠিক আছে। বিনিময় যুগলায়নটা কি, বিনিময় যুগলায়ন হচ্ছে এই যে ফেরোম্যাগনেটিক পদার্থের যে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে, এই যে ফেরোম্যাগনেটিক পদার্থের যে ডোমেইনগুলো একদিকে হয়ে যায়, বা ডোমেনের যে ম্যাগনেটিক মোমেন্ট বা টাইনি ম্যাগনেটগুলো, ডোমেনের বড় বড় যে চুম্বকগুলো, এই চুম্বকগুলো যে একদিকে হয়ে যায়, এই ঘটনায় হচ্ছে বিনিময় যুগলায়ন, হ্যাঁ। এই 20 টেম্পারেচার যায়, এই বিনিময় যুগলায়ন হারায় যায়, ঠিক আছে, এই ডোমেইনই হারায় যায়। এই কারণে ডোমেইন যেহেতু হারায় যাচ্ছে, তাহলে তো আর ফেরোম্যাগনেটিক থাকতেছে না, বিজোড় ইলেকট্রন আছে, এই কারণেও প্যারাম্যাগনেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে যেই তাপমাত্রা অতিক্রম করার পরে ফেরোম্যাগনেটিক পদার্থ প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হয়, 20 টেম্পারেচার বলা হয় বা 20 বিন্দু বলা হয়, ঠিক আছে। তাহলে লোহার 20 বিন্দু কত, 1043 কেলভিন, ঠিক আছে। আর হচ্ছে 20 পয়েন্ট আর বিনিময় যুগলায়ন, হ্যাঁ, এই দুইটাই কিন্তু আমাদের ফেরোম্যাগনেটিক পদার্থের ধর্ম। 20 বিন্দু ফেরোম্যাগনেটিক পদার্থের ধর্ম, আর বিনিময় যুগলায়ন এটা ফেরোম্যাগনেটিক পদার্থের ধর্ম, হ্যাঁ। আর প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক এদের কিন্তু কোনো 20 বিন্দু বলে কিছু নেই, ঠিক আছে। 20 বিন্দু কেবলমাত্র ফেরোম্যাগনেটিকের আছে, হ্যাঁ। আর একটা জিনিস সেটা হচ্ছে যে
এই যে বিনিময় যুগলায়ন মেনলি হচ্ছে কি, যে ডোমেনের যেই অ্যালাইন্ড হওয়া একসাথে, মানে এর সাথে একইভাবে সারিবদ্ধ হওয়া, ওইটা হচ্ছে তোমার বিনিময় যুগলায়ন। হ্যাঁ, ওই বিনিময় যুগলায়ন জিনিসটাও হারায় যায় কুড়ি টেম্পারেচারে। এটা হচ্ছে 20 পয়েন্ট, মানে যে পয়েন্টে ফেরোম্যাগনেটিক পদার্থ প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হয়। অর্থাৎ ফেরোম্যাগনেটিক পদার্থ আর ফেরোম্যাগনেটিক পদার্থ থাকে না, ওটা হচ্ছে 20 পয়েন্ট।